নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দেশের মানুষ গণতন্ত্রের মাধ্যমে সব সংকট কাটিয়ে সামনে আগাতে চায়, আর ঐক্যের মাধ্যমেই সে লক্ষ্য অর্জন সম্ভব, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। সংস্কার প্রশ্নে বিএনপি সবার আগে বলেও মত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজন করে সেমিনারের। এতে অংশ নেন বিএনপি মহাসচিব, ছিলেন নদী গবেষক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনায় ভারতের কাছ থেকে অভিন্ন নদীগুলোর যে ন্যায্য হিসাব পাওয়া যাচ্ছে না, সেজন্য বিদায়ী ফ্যাসিস্ট সরকারকে দায়ী করা হয়। 30-40-50 বছরে যে কোনো কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজন পরিকল্পনা, সেই সাথে রাজনৈতিক সদিচ্ছা জানিয়ে বক্তারা আগামীতে যে নতুন সরকার আসবে তাদেরকে সেই লক্ষ্য নিয়ে এগুতে হবে বলে মন্তব্য করেন। আগামী বছর নতুন সরকার আসলে পরে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে। আগামীতে যারা সরকারে আসবেন তাদের কাছে প্রত্যাশা, তারা যোগ্যতার ভিত্তিতে, মানুষের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে তারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন। বিএনপি মানুষের পালস বোঝে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সবকিছু বাস্তবায়নে মানুষের উপর নির্ভর করে, কাজেই মানুষকে জাগরণ করতে হবে। আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্যমতা যদি থাকে, তা নিঃসন্দেহে আমরা সফল হব। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র কাঠামোর উন্নয়ন চায় বিএনপি, সে লক্ষ্যে সচেতনতার সঙ্গে এগুচ্ছে তার দল। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। আমরা 2016 সালে আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি। আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। নানা প্রকল্প বাস্তবায়ন সহ কি করবে রাজনৈতিক দলগুলো, তা আগামী নির্বাচনে দলগুলোর ইস্তেহারে উল্লেখ করার দাবি জানান বক্তারা। এই জরুরি অবস্থাটা দুনিয়াব্যাপী। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। আগের বছরের তুলনায় 2024 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয় ও ব্যয় উভয়ই বেড়েছে। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় 15,65,94,842 টাকা। একই সময়ে দলটির ব্যয় 4,80,04,823 টাকা। 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দলীয় আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের এই সংক্রান্ত তথ্য জানান প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের প্রত্যাশা বর্তমান নির্বাচন কমিশনের প্রতি, দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো তারা করবেন। জাতীয় নাগরিক পার্টি জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন সংবিধান ও গণপরিষদের নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছে। মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করে যাওয়ার কথাও দলের আহ্বায়ক নাহিদ ইসলামের। নেত্রকোনায় দলটির পথসভায় তিনি তরুণদের ক্ষমতায়ন ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। কেম শওকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। নেত্রকোনা পৌর শহরের পুরাতন কালেক্টরেট মাঠে রবিবার বেলা 12:30টায় জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত হয়।
দেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এই সমাবেশে স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানবিক মর্যাদা নিশ্চিতে কাজ করবে। তিনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার ও নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানান। এই মুজিববাদ এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে, বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য, মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ বক্তব্য রাখেন। তারা নেত্রকোনার সড়ক, পানি সরবরাহ এবং শিক্ষার সমস্যা সমাধানে দলের পরিকল্পনা তুলে ধরেন। রাজনীতি কেন করব? আপনাদের জানা উচিত আমাদের ভাতের চাল থেকে শুরু করে সর্বত্র নিয়ন্ত্রণ করে রাজনীতি। যদি আমরা ওই রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের মুক্তি সম্ভব না। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যদি শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে একটি নতুন সংবিধান বানাতে হবে। এই অঞ্চলে বন্যা একটা বাস্তবতা। বন্যা হঠাৎ হয়, অকস্মাৎ হয় এমন না। নিয়মিত বিরতিতে বন্যা হয়, আপনাদের ঘর বাড়ি ভেসে যায়, পানিবন্দী থাকেন অনেক বছর। সেই অনুযায়ী যেই প্রস্তুতি আপনাদের থাকা দরকার, যেই ধরনের সাপোর্ট আপনাদের পাওয়া দরকার, যেই ধরনের ত্রাণ কার্য এবং আগে থেকে পূর্বাভাস পাওয়া দরকার, সেরকম ব্যবস্থা আপনাদের জন্য করা হয় না। এনসিপি নেতারা জানান, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে। এখন তারা দেশব্যাপী আন্দোলনের মাধ্যমে নতুন সংবিধান ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। স্থানীয়রা বলছেন, এই তরুণ নেতৃত্ব তাদের আশার আলো দেখাচ্ছে। শাশ্বতী সরকার, নাগরিক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শুরু থেকে ছিল হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা। 24 জুলাই সিএমএইচ-এর তালিকায় নিহত দেখানো হয়েছিল 15 জন, তবে আজ তা একজন কমে দেখানো হয়েছে 14 জন। এদিকে এখনো পর্যন্ত মোট নিহতের সংখ্যা 35 হওয়ার কথা থাকলেও হালনাগাদ তথ্যে তা দাঁড়িয়েছে 34 জনে। 21 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। এরপর থেকে হতাহতের সংখ্যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় গুজবের ছড়াছড়িও। নিহতের সংখ্যা প্রকাশে স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতিতেও দেখা যায় অমিল। এদিকে সিএমএস-এর প্রকাশিত তালিকায় দেখানো হয়েছিল মৃতদেহের সংখ্যা 15 জন। প্রাথমিক সুরতহালে 11টি পূর্ণাঙ্গ মরদেহ, 2টি অপূর্ণাঙ্গ মরদেহ আর 5টি বিচ্ছিন্ন দেহাংশ। ডিএনএ পরীক্ষার পর জানা যায় একটি ব্যাগের 5টি দেহাংশ আসলে 2 জন শিক্ষার্থীর, লামিয়া আক্তার সোনিয়া ও আফসানা আক্তার প্রিয়ার। ফলে আলাদা করে যেটিকে 5 জন ভেবে গণনা করা হয়েছিল সেটি 2 জন হিসেবে ধরা হয়। পরে সবশেষ হালনাগাদে মৃতদেহের সংখ্যা সংশোধন করে 14 জন দেখায় সিএমএইচ। এদিকে এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে শতাধিক আহত রোগী। আর দগ্ধ অবস্থায় আহতদের বিদেশি বিশেষজ্ঞের পরামর্শে চলছে চিকিৎসা কার্যক্রম। অনেকেই খানিকটা সুস্থ হয়ে বার্ন ইনস্টিটিউট থেকে ফিরছে পরিবারের কাছে। স্কুল ভবনটি এখনও বাংলাদেশ বিমান বাহিনীর তদন্তাধীন। তদন্ত শেষ হলে এটি হস্তান্তর করা হবে স্কুল কর্তৃপক্ষের কাছে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ 2 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। তিনি জানান, বার্ন ইনস্টিটিউটে এখনো পর্যন্ত মোট 34 জন রোগী রয়েছেন। এর মধ্যে 28 জন শিশু, প্রাপ্তবয়স্ক আছেন 8 জন, তাদের মধ্যে 5 জন নারী ও 3 জন পুরুষ। এদের মধ্যে আইসিইউতে আছেন 4 জন রোগী আর ভেন্টিলেশনে আছেন 2 জন। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের ছায়া নেমেছে ভোলা, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায়।
নিহতদের দাফন ও শোক সভায় জড়ো হয়েছেন স্বজন ও স্থানীয়রা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভোলার মাসুমা, টাঙ্গাইলের 2 শিক্ষার্থী ও ব্রাহ্মণবাড়িয়া শিক্ষিকা মাসুকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ভোলার বোরহানুদ্দিন উপজেলার মাসুমা বেগম মাইলস্টোন স্কুলের আয়া দুর্ঘটনায় দগ্ধ হয়ে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। রাতেই তার মরদেহ বড় মানিকা ইউনিয়নে আনা হয়। আজ সকালে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্কুলটা ছুটি হয়েছে 1:10 থেকে 12 মিনিটের ভিতরে। ওই টাইমে বাচ্চা গার্জিয়ানে করে দিতে যায়, উনি আমারে বলছে আইসিইউর ভিতরে যে আমি পিছন থেকে চলে গেলে যাইতে পারতাম, যে নিজের জীবনটা বাঁচাইতে পারতাম, কিন্তু আমার ছেলের দিকে তাকায়া। এদিকে মাসুমার মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বেশি মনে পড়ে সেদিনকে আমি আটটা দেখছি, তুই আমি তুই আমার কথা কস না দেখে আমি তোর কিছু কম না। খুব ভালো লোক দুর্ঘটনায় মারা গেছে, উনি যাতে সহযোগিতা সরকারের সহযোগিতা পায়, নিরীহ লোক, সেটাই আমরা এলাকাবাসী কামনা করি। বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাজায় অংশ নিতে এসে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন। সরকারি যে সহায়তা যেটা যখন সময় মতো আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেবো, এবং আজকে যে সাপোর্ট তাদের লাগে জানাজা বা অন্য ক্ষেত্রে আমরা সেটা সবসময় তাদেরকেই করবো, তাদের পাশে থাকবো এবং তাদেরকে যে সাধ্যমতো যে চেষ্টা আমরা করবো যে তাদেরকে দেওয়ার জন্য। এদিকে টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরের 2 শিক্ষার্থী তানবীর আহমেদ ও হুমায়রার দাফন হয়েছে। রোববার বিএনপি নেতারা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষিকা মাসুকা বেগম নিপুর শোক সভায় তার আত্মত্যাগের প্রশংসা করা হয়। সুলতানা মরিয়ম, নাগরিক। সরকারি ব্যাংকগুলো সুশাসন ফেরাতে আর পুনর্গঠনে পদক্ষেপ নেই, অথচ সবচেয়ে বেশি লুটপাট হয়েছে সরকারি ব্যাংকগুলোতে। পাহাড় সমান ক্ষত নিয়ে ধুঁকছে এসব ব্যাংক। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে শীঘ্রই বিশেষ নিরীক্ষা শুরু হবে এসব ব্যাংকে। সরকারি ব্যাংকের সংস্কারে কেন্দ্রীয় ব্যাংক কেন চুপ, প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। সাইদ আরমানের রিপোর্ট। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক দেশের কয়েকটি শিল্প গোষ্ঠীর কাছে জিম্মি। ব্যাংকটি প্রায় 54,000 কোটি টাকা পাওনা 9 ব্যবসায়ী গ্রুপের কাছে, আর মোট খেলাপি ঋণ প্রায় 70,000 কোটি টাকা, যা মোট ঋণের 66%। এবার নজর দেওয়া যাক বেসিক ব্যাংকের দিকে। মোট ঋণ 12,800 কোটি টাকা, খেলাপি 8,700 কোটি টাকা। মোট ঋণের 86%ই আদায় হবে না। সংকটে থাকা ব্যাংকটি নিয়েও বিগত 1 বছরে কোনো পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক ও সরকার। সরকারি খাতের সোনালী ব্যাংক ঋণ আমানতে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ব্যাংকটিও বাছ বিচার ছাড়া ঋণ দিয়ে এখন বিপদে। যদিও বর্তমান পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষত কাটাতে নিয়েছে একগুচ্ছ পদক্ষেপ। সরকারি খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত 8 ব্যাংকের কোনোটিরই আর্থিক সূচক ভালো নেই। ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্য মতে এসব ব্যাংকের খেলাপি ঋণ 46%। তবে নিরীক্ষা করলে তা হয়তো আরও বেশি পাওয়া যাবে। প্রশ্ন, বিগত 1 বছরে এসব ব্যাংক পুনর্গঠনে সরকার কেন হাঁটেনি? সরকার যদি এতই খায়েশ হয় এই সমস্ত ব্যাংকগুলো আগে নিজের ব্যাংকগুলোকে ঠিক করুক। সোনালী, জনতা, অগ্রণী, এগুলোর কি একটা অবস্থা, তাই না? তো শুধু আর মার্জার, প্রথমত মার্জার হচ্ছে একটা ভলান্টারি প্রসেস, এটা আসলে জোর করে করা যায় না। কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি ব্যাংকের স্বাস্থ্য খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষা চালায়। প্রথম দফায় 5 ব্যাংকে, এখন আরও 11টি ব্যাংকে শুরু হয়েছে নিরীক্ষা। তবে এই তালিকায়ও নেই সরকারি ব্যাংক, যার সমালোচনা করছে বেসরকারি খাতের উদ্যোক্তারা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে 46-47% বললেন, এটা কি আমাদের তো ফরেন্সিক হয়েছে? ফরেন্সিক হয় নাই, কিন্তু তো ফরেন্সিক করুক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হয়ে 80%+, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। সরকারি খাতে রূপালী ব্যাংক কিছুটা সুশাসনের পথে, তবে অগ্রণী, কৃষি, বিডিবিএল এবং রাকাব এসব ব্যাংকের দশা খারাপ। কেন্দ্রীয় ব্যাংকও বলছে সরকারি ব্যাংকগুলোর অবস্থা নাজুক, আর পদক্ষেপ আসবে তাদের নিয়েও। আমরা প্রাইভেট সেক্টরটাকে দেখছি, একটা বিষয় আছে, আপনি খেয়াল করে দেখবেন রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অবস্থা। আপনি কি লাস্ট 50 ইয়ার্সের মধ্যে কখনো শুনেছেন যে এই ব্যাংকগুলোর অবস্থা ভালো ছিল? কখনোই ভালো ছিল না। তারপরও কেন মানুষ পাবলিক ব্যাংকের কাছে ডিপোজিট রাখে? কারণ এটা মালিকানা আছে সরকার।
কেবল বেসরকারি ব্যাংক পুনর্গঠন নয়, ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে পুনর্গঠন দরকার সরকারি ব্যাংকগুলো। তবে ব্যাংক খাত পুনর্গঠনে দরকার 4.25 লাখ কোটি টাকা বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এখন প্রশ্ন উঠেছে, এই বিপুল অর্থ আসবে কোথা থেকে? সাইদ আরমান, নাগরিক, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে 10 দফা দাবিতে সিরামিক কারখানা শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সকাল 7:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। বকেয়া বেতন ভাতা পরিশোধ সহ 10 দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। জবাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীও অংশ নেয়। প্রায় 3 ঘন্টা পর সকাল 10টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা রাঁধুনি সিজন 8-এ সেরা নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের শানসাত আঞ্জুম। গৃহস্থালী পণ্যের ব্র্যান্ড রাঁধুনির আয়োজনে এবারের আসরটি ছিল আরও বড় পরিসরে। দেশজুড়ে অডিশন শেষে 48 জন প্রতিযোগীকে বাছাই শেষে চূড়ান্ত লড়াইয়ে পৌঁছান 3 জন। চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন শেফ নাইম আশরাফ, শেফ রিতা সহ সংশ্লিষ্টরা। পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছেন 15 লাখ টাকা ও সম্মাননা স্মারক। এই উপলক্ষে প্রচারিত গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করেন কনা, হৃদয় খান ও ইমরান মাহমুদুল সহ আরো অনেকেই। তীব্র তাপপ্রবাহের মধ্যে একসঙ্গে 5টি বড় দাবানলের বিরুদ্ধে লড়ছে গ্রেস। রাজধানী এথেন্স থেকে মাত্র 30 কিলোমিটার উত্তরের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দেশটি। প্রচণ্ড গরম আর প্রবল বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ছে। 2 শতাধিক দমকল কর্মী, হেলিকপ্টার ও পানি ছোড়া বিমান নিয়ে কাজ করছেন। অন্যদিকে কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ও আশেপাশে ছড়িয়ে পড়েছে। এই কারণে নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডের কিছু অংশে বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।